শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। নতুন করে আরও 5টি ব্যাংক একীভূত হতে আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে। আর দ্বিপক্ষীয় চুক্তির প্রায় 1 মাস পর বেসরকারি 2 বাণিজ্যিক ব্যাংক এক্সিম ও পদ্মায় নিরীক্ষক নিয়োগ দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা। তবে কোনো ব্যাংক যদি একীভূত না হয় সেক্ষেত্রে ওই ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গেল 18 মার্চ একীভূত হতে চুক্তি করে বেসরকারি 2 বাণিজ্যিক ব্যাংক এক্সিম ও পদ্মা। এবার প্রতিষ্ঠান দুটির আর্থিক অবস্থা বিশ্লেষণে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, নিরীক্ষক প্রতিষ্ঠান রহমান অ্যান্ড রহমান নিরীক্ষা চালাবে 2 ব্যাংকে। প্রতিবেদন পেলেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রেমুনারেশন এক পক্ষ দিলে তো ওই পক্ষের দিকে চলে যাবে। নিয়োগটাও এর জন্য বাংলা ব্যাংক দিচ্ছে, যাতে করে ওদের অডিটর না হয়। আমাদের কাছে প্রপোজাল ছিল, স্যার আমরা আমাদেরটা দিয়ে দেয়, এমন না, অডিটর দিবে বাংলা ব্যাংক, যাতে করে সেই অডিটরের উপর কোনো ইনফ্লুয়েন্স না থাকে। এ সময় মুখপাত্র জানান, এখন পর্যন্ত একীভূত হতে আরও 5টি ব্যাংকের আবেদন পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আদালতের আদেশ ছাড়া কোনো ব্যাংক একীভূত হতে পারবে না বলেও জানান তিনি। আদালত যখন অবসায়িত ঘোষণা করবে তার আগ পর্যন্ত কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা এমন না যে আমি বলেছি হয়ে গেছে, এইটাও না, মালিকরা চায় তাতেই হয়ে যাবে, এমনও না। কোনো আইনি ইস্যু তৈরি হয় সেটাও কিন্তু অ্যাড্রেস করতে হবে। 5 ব্যাংকের বাইরে নতুন করে আর একীভূত হওয়ার কোনো আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলেও জানান মুখপাত্র। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এই পর্যায়ে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই এই যে সম্প্রতিকালে আমরা দেখছি যে ব্যাংকের যে একীভূতকরণ অর্থাৎ ব্যাংকের মার্জার নিয়ে এত আলোচনা হচ্ছে এবং মার্জারের যে কার্যক্রম আসলে চলছে সেখানে এরই মধ্যেই নিরীক্ষক নিয়োগ দেওয়ার ঘটনাটিও ঘটেছে এক্সিম ও পদ্মায়। এবং ব্যাংক খাতের যে নিয়ন্ত্রক সংস্থা যে উদ্যোগগুলো নিচ্ছেন এবং কোনো ব্যাংক যদি একীভূত না হয় সেক্ষেত্রে ওই ব্যাংকের কার্যক্রম তারা বলছেন যে স্বাভাবিকভাবে আসলে চলমান থাকবে। সার্বিকভাবে এসব বিষয়ে বিশ্লেষণ করতে আমরা আমাদের সঙ্গে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাকে আমরা স্বাগত জানাতে চাই এবং আজকের আলোচনার বিষয়ে ব্যাংক মার্জার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর জামাল উদ্দিন। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ডক্টর জামাল উদ্দিন, আপনি যদি একটু স্থির হয়ে আপনার ফ্রেমটি ঠিক করেন, যেহেতু আমরা জুমে কথা বলছি। আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি ব্যাংক মার্জারের বিষয় নিয়ে। ব্যাংক মার্জারের একের পর এক আমরা দেখছি যে ব্যাংক মার্জারের ঘটনাগুলো ঘটছে এবং সবশেষ গতকাল বাংলাদেশ ব্যাংক মুখপাত্র যেটি জানিয়েছেন, এক্সিম এবং পদ্মা ব্যাংকে নিরীক্ষক নিয়োগের কথা বলা হয়েছে এবং যারা মার্জার করবে না তাদেরটা স্বাভাবিক কার্যক্রম চলবে। সব মিলিয়ে আসলে আপনাকে একটু যেটি আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে মার্জার, সেই মার্জারের আসলে সম্ভাবনার জায়গা আসলে কতটা দেখছেন? একটু যদি ডক্টর জামাল উদ্দিন আপনি একটু স্থির হয়ে আপনি যদি জি আমাদেরকে একটু বিষয়টি বলেন। জি, প্রশ্নটা কি আপনার? প্রশ্নটি ছিল যে ব্যাংক মার্জারের আমরা এখন দেখছি যে নতুন করে এক্সিম, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক, এই যে আরো ব্যাংকের নাম আসছে, আরো 5টি ব্যাংক পরবর্তীতে একীভূতকরণের যে এই বিষয়টাকে আসলে কত সম্ভাবনাটাকে আসলে কিভাবে দেখছেন? এবং এখানে তো অনেক চ্যালেঞ্জও রয়েছে। জি ডক্টর জামাল উদ্দিন। ডক্টর জামাল উদ্দিন কি আমাকে শুনতে পাচ্ছেন?
ডক্টর জামালউদ্দিন, আপনার ইন্টারনেট সংযোগের কারণে ধীরগতির কারণে সম্ভবত আমরা শুনতে পাচ্ছি না, আমরা আবার চেষ্টা করছি আপনাকে সংযুক্ত করার। দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে অন্যান্য সংবাদ দেখে আসি। পুড়ে যাওয়া বঙ্গবাজারে অস্থায়ী মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। তবে দ্বিতীয় দিনের অভিযানে ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয় তাদের। ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুড়ে যাওয়ার 1 বছর কেটে গেলেও এখনও ক্ষতিপূরণ পাননি তারা। এমন অবস্থায় কোনো নোটিশ না দিয়ে দোকান ভেঙে দিলে নতুন করে সংকটে পড়বেন তারা। তবে নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত তাদের ব্যবসার বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে দোকান মালিক সমিতি। 2023 সালের 4 এপ্রিল ভোরে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছিল রাজধানীর বঙ্গবাজার। এতে ঈদের আগে নিঃস্ব হন শত শত ব্যবসায়ী। তারপর তাদের সহায়তায় তহবিল গঠন, ভ্রাম্যমাণ দোকান বসানো সহ পুনর্বাসনে নেওয়া হয় নানা পদক্ষেপ। 15 কোটি টাকা সরকারি অনুদান সহ তহবিলে জমা হয় প্রায় 21 কোটি টাকা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, 1 বছরের বেশি সময় কাটলেও তহবিলের টাকা পায়নি বেশিরভাগ ভুক্তভোগী। অনেক জায়গাতে টাকা পয়সা দিছে, হ্যাঁ আমার করে আজকে দেয় কালকে দেয়, এইভাবে দিতেই আছে 1 বছর ধরে। হিজড়ারা যে টাকা দিছিল 20 লক্ষ টাকা শুনছি, 22 লক্ষ টাকা, এই টাকাটা পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি। এখনো আমাদের অনুদানের কোনো বিষয় আমরা কোনো কিছু শুনতে পারতেছি না তাদের কাছ থেকে। প্রতিশ্রুতি অনুযায়ী উক্ত স্থানে বহুতল ভবন নির্মাণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ী দোকান, বিপত্তি বেঁধেছে সেখানেও। ব্যবসায়ীদের অভিযোগ, নোটিশ না দিয়ে দোকান ভাঙায় নতুন করে সংকটে পড়বেন তারা। যদি আমাদেরকে একটু জানানো হতো যে আমরা অন্তত 2 মাস 1 মাসের ভিতরে তোমরা যাওগা, আমরা উঠাই দেবো, আমাকে সেভাবে কিছু বলা হয় নাই। আটকা দেখা যায় কালকে এসে সব বড় যদি সব ভেঙে রয়েছে। একটা দেখা গেছে মালামাল একজনে লুটপাট করে লয়ে গেছে। বসার একটা প্লেস করে দিলে আমাদের পরিবার নিয়ে আমরা চলে সচ্ছলভাবে করতে পারতাম। সাময়িক উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে দোকান মালিক সমিতি। এটা মেয়র মহোদয় চিন্তা করছে কি করা যায়, আমরাও চিন্তা করছি যদি বিকল্প তাদের অন্যান্য মার্কেট নেওয়ার জন্য আমরা চতুর্দিকে আলাপ করছি, তাদের কোনো জায়গায় আমরা ইয়া করে দেব। দ্রুত সময়ে পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10 তলার আধুনিক ভবন নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, নিটল টোটা বিজনেস আওয়ারে একটা বিরতি নিব, ফিরবো সংবাদ বিশ্লেষণ এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিটল টোটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। প্রতি লিটারে 10 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 173 টাকা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বলা হয়, ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত 7 ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত 15 এপ্রিল শেষ হয়েছে। এতে করে 16 এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেল ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে। বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হবে 845 টাকায়, আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করার কথা বলা হয়েছে 132 টাকায়। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভোজ্য তেলের আগের মূল্যে ফেরত যাওয়ার সুযোগ নেই, তাই সয়াবিন তেলে রমজানে যে দাম ছিল সেটি অব্যাহত থাকবে। তিনি জানান, পরবর্তীতে আন্তর্জাতিক বাজারের দাম পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এপ্রিল 3 মাস 2 দিন ইনশাআল্লাহ এই অর্থ বছরে আমরা এই তালিকা হালনগদ করে স্থায়ীভাবে টিসিবির মাধ্যমে আমরা পণ্য সরবরাহ করতে পারবো। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এর সাথে আরো কোনো পণ্য মানে সাবসিডাইজ প্রাইসে না হলেও ন্যায্য মূল্যে আমরা দিতে পারি কিনা। দর্শক, এই পর্যায়ে বাজার পরিস্থিতির খবর জানতে আমরা চট্টগ্রামে যুক্ত হব। চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন বড়ুয়া জয়, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আপনার কাছ থেকে একটু বাজার পরিস্থিতির খবর জানবো। বিশেষ করে গতকাল বাণিজ্য প্রতিমন্ত্রী কথা বলেছেন বাজার পরিস্থিতি নিয়ে। আমরা তেলের সংবাদ যেটি বলছিলাম, যে ভোজ্য তেলের দাম আবার নতুন করে বাড়ানোর কথা বলা হয়েছে 10 টাকা। তো বাণিজ্য প্রতিমন্ত্রী যদিও এটি বলেছেন যে না, এটি নতুন করে তারা আরও বৈঠক করবেন, পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে আসলে চট্টগ্রাম যেহেতু ভোগ্যপণ্যের পাইকারি বাজার, যেখান থেকে আসলে সারা দেশে ছড়িয়ে পড়ে,
এখন এই ঈদ পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, একটু নিম্নমুখী কিনা? ধন্যবাদ বাবু কামরুজ্জামান। একটু আগেও কিন্তু আমরা খাতুনগঞ্জের বাজার বলতে যে দেশের বড় বঙ্গপুরের বাজার সেখানে ঘুরে এসেছি। একই সাথে পাহাড়তলি বাজার বলতে চট্টগ্রামের আরেকটি বড় পাইকারি বাজার, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই বাজারে আমরা এসেছি। এখানে সবজির দামটা কিছুটা কম থাকলেও অন্যান্য যে পণ্যগুলো আছে পাইকারি পণ্য, সে পণ্যের দাম কিছুটা বেড়েছে। একই সাথে সবচেয়ে বেশি দাম আমরা দেখছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি এখন 210 থেকে আবার কোনো কোনো জায়গায় 215 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে সোনালী মুরগির দাম এখন অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় যে মাংসের দাম সবচেয়ে বেশি, সাধারণ মানুষের নাগালের মধ্যে মাংস এখন নেই। গরু মাংসের দাম আরও বেশি, একই সাথে মহিষের মাংসের দামও বেশি রয়েছে। একই সাথে যে খাসির মাংসের দাম এখন একেবারে বিত্তবানদের নাগালের মধ্যে নেই, যেখানে বিত্তবানদের ছাড়াও কিন্তু আমরা দেখি একেবারে নির্ময়ে মানুষেরও মাংস আছে এখন ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দামও অনেক বেড়ে গেছে। তো সোনালী মুরগির দাম এখন অনেক বেশি বিক্রি করা হচ্ছে। আর অন্যান্য যে পণ্যগুলো আমরা দেখাতে চাচ্ছি, তেলের দাম কিছুটা এখনও পর্যন্ত আগের মতনই আছে, আমরা দেখছি। আর অন্যান্য যে পণ্য, পেঁয়াজের দামও কিছুটা কমেছে, রসুনের দাম এখন অনেক বেশি, আর আদার দামও কিছুটা বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে আমরা দেখছি মশলা জাতীয় পণ্যের দাম আবার হু হু করে বাড়তে শুরু করেছে, যেহেতু সামনে কোরবানি ঈদ। তো কোরবানি ঈদ ঘিরেই আমদানি বাড়তে শুরু করেছে মশলার পণ্যের। তবে সংকটের অজুহাত দেখি এখন পর্যন্ত মশলার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এলাচের দাম যেমনটা বেড়েছে, তেমনিভাবে চিকন জিরার দামও কিন্তু অনেক বেড়ে গেছে। তবে এখন থেকে যে বাজার তদারকির কথা রয়েছে, যেখানে জেলা প্রশাসন এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তো যেখানে বাণিজ্য প্রতিমন্ত্রী যেমনটা ঘোষণা দিয়েছেন, তো সেই অনুসারে যদি বাজার তদারকি করা হয় নিয়মিত বাবু কামরুজ্জামান, তাহলে বুঝতে পারছেন যে এইসব পণ্যের দাম কিছুটা হলেও স্থিতিশীল থাকবে। নির্ময়ের মানুষ যারা আছে তাদের জন্য অনেকটা সহজ হবে। সবচেয়ে বেশি দাম আমরা দেখছি সবজির মধ্যে আলুর দাম। আলু আমাদের দেশে উৎপাদিত হচ্ছে, এমনকি এই আলুগুলো বিদেশে রপ্তানিও করা হচ্ছে। সেই আলুর দাম রমজানের ঠিক শেষ সময়ের মধ্যে বা ঈদের আগে আমরা দেখলাম আলুর দাম অনেক বেড়ে গেছে। এখন আলু 40 টাকা থেকে 50 টাকার নিচে আমরা আলু দেখছি না। ছোটো সাইজের যে আলু, সেই আলু এখন 45 টাকা কেজিতে নিতে হচ্ছে। বড় সাইজের যে আলু, সেই আলু 50 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, আবার কোনো জায়গায় 55 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যের দামও আবার ঈদের পরবর্তী আমরা দেখছি বাড়তে শুরু করছে। এখন থেকে বাজার মনিটরিং নিয়মিত হোক সেই আশায় করছেন বক্তারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবু কামরুজ্জামানের কাছে। নয়ন বাজার, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, শুরু করেছিলাম ব্যাংক মার্জার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে কথা বলতে ডক্টর জামালউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, অর্থনীতিবিদ এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। আমরা আরও একবার তাকে স্বাগত জানাতে চাই। ডক্টর জামালউদ্দিন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এই পর্যায়ে। আমরা আসলে ব্যাংক মার্জার নিয়ে আলোচনা জি ডক্টর জামালউদ্দিন, ব্যাংক মার্জারের বিষয়ে আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ডক্টর জামালউদ্দিন? জি জি একটু যদি ব্যাংক মার্জারের এই যে আবার নতুন করে আমরা দেখছি যে বেসিক ব্যাংক, আরও যে ব্যাংকগুলো আসছে, 5টা ব্যাংকের নাম আসছে, সেখানে সোনালী ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোর মার্জারের সম্ভাবনা কতটা দেখছেন এবং চ্যালেঞ্জ কি দেখছেন ডক্টর জামালউদ্দিন? জি, চ্যালেঞ্জ অনেকগুলো আছে, কিন্তু আপনার চ্যালেঞ্জ থাকলে এটা তো মোকাবিলা করে নেব। এবং সেখানে ব্যাংক মার্জারের যে ইস্যুটা আসছে, সেই ইস্যুটা সিস্টেমেটিক্যালি ডিল করলে এটা সবগুলা সাকসেসফুল হবে এটার কোনো গ্যারান্টি নেই, আবার সাকসেসফুল হবে না এটারও কোনো গ্যারান্টি নেই। এইটা আপনার চলমান প্রক্রিয়া, এবং সেখানে যেহেতু একটা ইনিশিয়েটিভ নিয়েছে সরকার, সেই ইনিশিয়েটিভকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা সিস্টেমেটিক্যালি যত ঠান্ডা মাথায় এটা মেথডিক্যালি এটা যদি প্রসিড করে এবং ইন্টারন্যাশনালি রিপোর্টেড
কোম্পানিগুলা, কনসাল্টিং কোম্পানিগুলা যদি এটা আপনার ডিল করে, ইন দ্যাট কেস এটা করা সম্ভব। এবং সেটা কিন্তু আপনার যাদেরকে দিয়ে করবেন, যেখানে আপনার যারা এই কাজের সাথে জড়িত থাকবে, তাদের যে নিউট্রালিটি এবং ক্যাপাবিলিটি তাদের সেটা থাকতে হবে। এবং সেটা করার মধ্যে দিয়ে যে রেজাল্ট আসবে, এটা কোনো বায়াস কোনো রিপোর্ট যাতে না হয়। সে বায়াস রিপোর্ট যদি হয় তাহলে এটা রেজাল্ট একরকম হবে, ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট হলে এটা আরেক রকম হবে। তো ইন দ্যাট কেস উই শুড মেথোডোলজিটা যেটা ফিক্স করবে সেটা যারা এক্সপার্ট যারা তারাই ঠিক করবে, এবং সেটা ঠিক করার মধ্য দিয়ে তাদের সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। এবং তাদের যদি ইন্টারন্যাশনালি লিঙ্কড মানে আপনার থাকে, কোলাবোরেশন থাকে, ইন দ্যাট কেস এটা এই কাজটা আরো সুচারুরূপে করা সম্ভব হবে। এবং এইটা করার জন্য যে তাদেরকে কাজ করার জন্য ফ্রিডমটা দিতে হবে, তাহলে আপনার এটা এমন কোনো ডিফিকাল্ট কাজ না, এটা যে করতে পারবেন, করা যাবে। কিন্তু তাড়াহুড়ার কিছু নেই, সিস্টেমেটিক্যালি একটা দুইটা করার পরে বোঝা যাবে যে মানে আপনার হাত পাকাইতে হবে। এইটা কিন্তু বাংলাদেশের যে এক্সপেরিয়েন্স, এটা কিন্তু এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন সময়। 1972 সালে যখন রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, তখন মালিকরা যখন ছিল না, তখন যে রাষ্ট্রায়ত্তকরণটা করছে সেটাও ওয়ান কাইন্ড অফ মার্জার। যেমন আপনার ধরেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলা যে যখন আপনার রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছে, সেটাও একটা সাকসেস স্টোরি। সেই সময় কিন্তু যেহেতু তারা মালিকরা ছিল না, ওটা একটা সুবিধা ছিল যে এটা অ্যাসেট লায়াবিলিটি সমস্ত কিছু হিসাব নিয়ে ওনারা আগের মতনই এটারে চালায় আনছে। কিন্তু এখনকার প্রেক্ষিত একটু ভিন্ন। সেই ভিন্ন হলো এখানে সরকারি মালিকানাধীন এবং বেসরকারি মালিকানাধীন একসাথে হওয়া। এটার ক্ষেত্রে আপনার তাদের কি হবে, এবং যে সমস্ত ডাইরেক্টরের ফেলিওরের কারণে এই ব্যাংকগুলা বন্ধ হয়েছে এবং তাদেরকে এখন মার্জারের আওতায় আনতেছেন, তাহলে ওই ডাইরেক্টররা যাতে মানে যাবজ্জীবন কারাদণ্ডের মতন তাদেরকে যাতে আর এই সিস্টেমে আর না আসতে পারে যে ডাইরেক্টর, সেটার ব্যবস্থা থাকতে হবে। তাহলে আপনার যেটা ক্যালকুলেশন করা দরকার সেই ক্যালকুলেশন এক্সপার্টরা করবে এবং এটা রিভিউ হবে। রিভিউ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকে যাবে, সাবমিশন হবে, বাংলাদেশ ব্যাংকও আবার রিভিউ করবে এবং সবকিছু মিলাইয়া মানে গভর্নমেন্টের যে অথরিটি আছে, সে গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংক, সেটা সেন্ট্রাল ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি ওনারা এটা ঠিক করবেন। তো সেই ক্ষেত্রে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকার কিছু নাই। ডক্টর জামালউদ্দিন, নিয়ম মাফিক হয়, দ্যাটস গুড। জি ডক্টর জামালউদ্দিন, এই ক্ষেত্রে আমানতকারীদের সুরক্ষার বিষয়টি, চাকরির বিষয়টি, যেসব ব্যাংক মার্জার হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই চাকরির অনিরাপত্তা বা এই বিষয়গুলোর আসলে কিভাবে ব্যবস্থাপনা হতে পারে? মার্জারের ক্ষেত্রে যেই ব্যাংক টেক ওভার করবে, সেই টেক ওভারের সময় উনি যে ডিপোজিট হোল্ডার যারা আছে তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে তাদের টাকা ফেরত দিবে। এটা হলো কিন্তু ডিপোজিট হোল্ডারের টাকাটা কোম্পানির, ব্যাংকিং কোম্পানির পেইড আপ ক্যাপিটালের টাকা থেকে কয়েক গুণ, অনেক গুণ বেশি। সেখানে তাদের এই টাকাটা, এটা তো ব্যাংক তাদের কাছ থেকে বড় করেছে ডিপোজিট আকারে, সুতরাং এইটা তাদেরকে ফেরত দিতে হবে তারা যদি উঠাই নিতে চায়। এই ক্ষেত্রে কোন রকম, এইটা তো সরকারি গ্যারান্টি আছে, সেই ক্ষেত্রে ওই গ্যারান্টিটা যদি এনশিওর থাকে তাহলে তো প্রবলেম নাই। আর যদি এই ধরনের কোনো ঝামেলা, যদি কোন রকমের ত্রুটিপূর্ণ জিনিস থাকে, সেটা যাতে না হয় এটার জন্য আমাদের সজাগ থাকা লাগবে। তারপরে আবার যে সমস্ত ডাইরেক্টররা মিসডিড করছে আগের যে ব্যাংক, ফেইল্ড ব্যাংক যে এসে অ্যাবজর্ব হচ্ছে, মার্জার হচ্ছে, সে আরেক ব্যাংকের পেটের মধ্যে ঢুকতেছে। সুতরাং তাকে প্রোটেকশন, যে আগের যে আচার আচরণের কারণে আপনার ওই ব্যাংকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই আচার আচরণগুলো যাতে নতুন ব্যাংক, মার্জ ব্যাংকের মধ্যে এটা না হয় এটুকু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে তাহলে কিন্তু পৃথিবীতে এটা নর্মাল ব্যাপার
এবং সারা পৃথিবীতে হচ্ছে। ইন্ডিয়াতে আপনার 51টা ব্যাংক থেকে এখন তারা 30টাতে রিডিউস করছে। তার মানে বাংলাদেশ গভর্নমেন্টও যে এটা অনেক দেরিতে হইলেও যে এটা ওনারা শুনছেন এবং কর্মকাণ্ড করছেন, এটা একটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচটা কেয়ারফুলি ডিল করতে হবে। এটা এভরিবডি কনসার্ন রিলেটেড উইথ দিস জব, এখানে ওনারা সবাই কিন্তু আপনার ফেইথফুলি, রিলায়েবলি এবং ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ইন দি ইন্টারেস্ট অফ দি ডিপোজিট হোল্ডার, ইন দি ইন্টারেস্ট অফ দি এমপ্লয়িজ, যাতে কেউ চাকরি না যায়, এটার জন্য একটা ক্লজ তো অলরেডি ডিক্লারেশনে আসে যে 3 বছর পর্যন্ত বা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাদেরকে রাখতে হবে। বাট এটা বিজনেসের ফিজিবিলিটি, তারপরে ব্রাঞ্চগুলা আগে 2 মালিকানায় থাকার কারণে একই জায়গায় 2 ব্যাংকের ব্রাঞ্চ ছিল, এখন 2টা ব্রাঞ্চের কি হবে সেটাও সিদ্ধান্ত নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই ব্রাঞ্চগুলাও কিন্তু মার্জ করতে হবে। যেমন আপনার কোন একটা কমার্শিয়াল সেন্টারে খাতুনগঞ্জে কম্পিটিটিভ ব্যাংকগুলার ব্রাঞ্চ আছে, সেখানে আপনার ওই ব্যাংক যদি এখন মার্জ হয়ে যায় তাহলে এই ব্রাঞ্চটা এর আন্ডারে চলে আসবে। যে সেটা কি আলাদা ইনস্টিটিউশন ব্রাঞ্চ হিসেবে তারা রাখবে কি রাখবে না, সেটা নতুন কর্তৃপক্ষের উপরে বর্তাবে এবং ওনারা ডিসাইড করবে এটা ফিজিবল কিনা, আমার রাখার দরকার আছে কিনা, অথবা আইসিটির অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আমরা এটাকে এই প্রবলেমটা সলভ করতে পারবো। বাট প্রবলেম উইল বি দেয়ার এবং এটা থাকবে, এবং ব্যবসা চালাতে হলে এই ধরনের সিচুয়েশনকে ওভারকাম করেই চালাতে হবে। এটা সম্বন্ধে বিকল্প কিছু নাই। ইট ইজ আ বিজনেস। জি স্যার, এইটির আসলে এই যে বিশেষায়িত যে ব্যাংকগুলো রয়েছে, বিডিবিএল রয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে, বিশেষায়িত ব্যাংকগুলোর ভবিষ্যৎ কেমন দেখেন? বিশেষায়িত ব্যাংকগুলোর যখন দায়িত্ব নেওয়া হবে, সেই সবল ব্যাংকটিরও আবার অনিশ্চয়তা তৈরি হয় কিনা? একটা আর্থিক কাঠামোতে, একটা দেশের ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারের মধ্যে কমার্শিয়াল ব্যাংকও থাকতে হবে, লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও থাকতে হবে, শর্ট টার্ম থাকতে হবে। তো কমার্শিয়াল ব্যাংকগুলা যে ফাংশনটা করে, ওনাদের যে ক্যাপাবিলিটি, ওনারা কিন্তু লং টার্মে ওনাদের লোন, এখন কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলার কিন্তু লং টার্ম লোন আসে, তারা ডিল করতেছে সিন্স দি ইনসেপশন অফ বাংলাদেশ। ওই সময় আমাদের এই ধরনের বড় ইনস্টিটিউশন গুলো ছিল না। শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থার ঋণ দানের ক্ষমতা কম ছিল, এবং কম থাকার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলাই কিন্তু লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোন দুটোই চালাচ্ছে। তার মানে এদেরও অভিজ্ঞতা, মিন টাইম এদেরও ওই প্রজেক্ট ইভলিউশনের অভিজ্ঞতাটা সৃষ্টি হয়েছে, এবং সেটা যদি আরো ওই ব্যাংক আসার পরে লং টার্ম লোন ফাইন্যান্সিং যারা করতো, তারা যদি এখন এই কোম্পানিগুলোর সাথে মার্জ হয়, ইন দ্যাট কেস তাদের সেই ক্যাপাবিলিটিটা দে ক্যান ইউটিলাইজ। কিন্তু কথা হলো যে এটা কতদূর সফলতা আনবে সেটা সময় বলে দেবে। এখন তো এটাকে প্রিডিক্ট করা ইট উইল বি ডিফিকাল্ট, এবং হাও বলা উচিত না, নাও বলা উচিত না। কারণ হলো এটা দিস ইজ এ প্রসেস, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনগোয়িং প্রসেস, বিশ্বব্যাপী এটা চলছে, এবং আমরা এর বাইরে কিছু না। আমাদেরও পরিবর্তিত পরিস্থিতির সাথে রেসপন্ড করতে হবে। জি স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে ব্যাংক মার্জারের কথা আপনি বলছিলেনও, যে যাদের কারণে আসলে আজকে ব্যাংক মার্জারের এই পরিস্থিতি, অর্থাৎ যারা এর পেছনে দায়ী, যেসব পরিচালক বা বড় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিকরা যারা রয়েছেন, তাদের কি শেষ পর্যন্ত আসলে শাস্তির আওতায়, আইনের আওতায় আনার যে কথা বলছিলেন, সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতখানি বাস্তবায়নযোগ্য মনে করেন? এটা হলো সরকারের দৃঢ়তার উপরে নির্ভর করবে, এবং সরকার যেই লোকগুলা ধরেন যাদের কারণে ওই ব্যাংকটা ফেলিউর হয়েছে, একটা তো করতে পারে যে ভবিষ্যতে এদেরকে ওই যাবজ্জীবন কারাদণ্ড হয় না এই আসামিদের, এদেরকে আপনার ওই খাতার মধ্যে যদি ফেলেন, তাহলে এক ধরনের হিসাব, তারা আর কোনোদিন ব্যাংক গুলার ডাইরেক্টর হইতে পারবে। তাহলে একটা এক্সাম্পল সৃষ্টি হবে ভবিষ্যতে যাতে কেউ এই কাজটা না করতে পারে, সেটার জন্য উদাহরণ সৃষ্টি হবে, যেটাও কিন্তু দেশের জন্য দরকার আছে। এটা বিচারহীনতা এইভাবে কতদিন চলবে?
এবং এই জিনিসটাকে আপনার প্রোটেকশন দিবে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার, অর্থ মন্ত্রণালয়। এরা সবাই যদি ঠিক থাকে তাহলে তো, এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্টের যে অর্থ বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটি উইল ফ্রেম রুলস এন্ড রেগুলেশন ফর দিস। এগুলা এই আইনের যে বাস্তবায়ন ন্যায্যতা, সেই ন্যায্যতা থেকে স্থির এবং নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যাতে এখান থেকে টাকা পাচার করে বিদেশে যায় সুখে শান্তিতে থাকতে না পারে, সেটার ব্যবস্থা যাতে করতে হবে, এইটা নজর রাখতে হবে। জি, নিশ্চয়ই সেটি করলে আসলে নতুন দৃষ্টান্ত আসলে তৈরি হবে। এরপরেও একটু বলবেন কিনা যে ব্যাংক মার্জারের আমাদের যে ব্যাংকিং খাতের পরিস্থিতি, ব্যাংক খাতের যে সুশাসন, সব মিলিয়ে এই যে ঝুঁকি, এক ধরনের ঝুঁকি বোধ করেন কিনা এই মার্জারের মধ্য দিয়েও, যে একটা বেসরকারি ব্যাংক অন্য একটা দুর্বল ব্যাংকের যখন দায়িত্ব নিচ্ছে, দুটো ব্যাংকই আসলে এক ধরনের দুর্বল পরিস্থিতির দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কিনা? মার্জারের এই প্রপোজালে তো ওই ইকোনমিক জাস্টিফিকেশনটা থাকতে হবে, ওই লোকই তো মার্জারে ঢুকতে পারবে। তারা তো ওই অঙ্গীকার নিয়েই তো বাংলাদেশ ব্যাংক তাদেরকে এই পারমিশন দিবে, আদারওয়াইজ তো নো। আপনি দুইজন মার্জ হবার জন্য ইচ্ছা প্রকাশ করলো, দেখা গেল যাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সে পড়ে না, তখন আপনি কি তাকে পারমিশন দিবেন? এটা আগের থেকে সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। এটা জোর করে মার্জ করলে সেটা তো ওই মার্জার কতটুকু সাকসেস স্টোরি আনবে এটা ভবিষ্যৎ বলবে, এখন তো এটা প্রেডিকশন করা ডিফিকাল্ট। জি, নিশ্চয়ই সেটি নিশ্চয়ই বিচার বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মার্জার প্রক্রিয়া চলছে। আমরাও আশা করব যে এই মার্জার প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক খাত আগামী দিনে সুশাসন ফিরে আসবে, আরও টেকসই হবে, মানুষের আস্থা অর্জন করবে, সেই প্রত্যাশা জানাই। আপনাকে ধন্যবাদ জানাই ডক্টর জামাল উদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ডক্টর জামাল উদ্দিন আহমেদ যুক্ত হয়েছিলেন, কথা বলছিলেন ব্যাংক মার্জার সম্ভাবনা চ্যালেঞ্জ নিয়ে। নিটল টাটা বিজনেস আওয়ারে আমরা আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, ঈদের পর থেকে শেয়ার বাজার আমরা দেখছি যে পুঁজিবাজারের যে লেনদেন পরিস্থিতি, সেখানে সূচকের কিন্তু নিম্নমুখী প্রবণতা। গতকালকেও সূচকের পতন হয়েছে, আজকে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। আমরা সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে লেনদেনের যে হালনাগাদ তথ্য সেটি বলছে যে প্রধান সূচক ডিএসইএক্স সেটি নিম্নমুখী রয়েছে, যদিও বড় পতন এখন পর্যন্ত নয় বলা যাবে না, একেবারেই পতনের দিকে আছে, অর্থাৎ 1 পয়েন্ট এখন পর্যন্ত কমেনি, 0.20 পয়েন্ট কমে আগের মতোই 5774 পয়েন্টেই অবস্থান করছে। সরিয়া সূচকও এখনও 0.47 পয়েন্ট কমেছে, এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক DS30 সেটি 3 পয়েন্ট কমেছে, 3.21 পয়েন্ট কমে অবস্থান করছে 2009 পয়েন্টে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে লেনদেনের গতি স্লো, এখনও 343 কোটি টাকার লেনদেন হয়েছে, এবং হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 148টির দর আজকে বেড়েছে। এখন পর্যন্ত 172টির দর পতন হয়েছে এবং 73টির দাম অপরিবর্তিত রয়ে গেছে। তো মোটা দাগে লেনদেনের যে গতি এবং সূচকের যে নিম্নমুখী প্রবণতা, তাতে বাজারে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের ভিন্ন আচরণ লক্ষ্য করা যাচ্ছে, খুব সতর্ক অবস্থান রয়েছেন, এবং আস্থার যে অভাব সেটি কিন্তু আসলে লেনদেনের চিত্রে বোঝা যায়। আমরা পুঁজিবাজারের পর মুদ্রা বাজারের খবর আপনাদেরকে জানাতে চাই। সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে জানাবো প্রধান মুদ্রার বিনিময় মূল্য। শুরুতেই মার্কিন ডলার 114 টাকায় সোনালী ব্যাংকে কেনা হচ্ছে, 115 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 143 টাকায় কেনা হচ্ছে, 147 টাকায় বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান রয়েছে 14 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 28 টাকা 50 পয়সায় কেনা হচ্ছে, 31 টাকা 80 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 41 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 1 টাকা 47 পয়সা। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এরপর স্বর্ণ বাজার আমরা জানাবো আপনাদেরকে। স্বর্ণের দরদাম 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণ এখন 1 ভরির দাম কিন্তু 1,17,000 টাকা, 1,17,573 টাকা, এবং যেটির গ্রাম প্রতি দাম 1 গ্রাম স্বর্ণ কিনতে হলেও আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে। 21 ক্যারেটের স্বর্ণের দাম এখন 1,12,207 টাকা, এবং 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি কিন্তু 96,228 টাকা। সনাতন স্বর্ণের দাম 80,190 টাকা প্রতি ভরি।
পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে 11.664 গ্রাম সমান 1 ভরি, এই হিসেবে এখানে দাম দেখানো হয়েছে। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব। রূপার বাজার অনেকটা অপরিবর্তিতই বলা যায়। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে রূপা সেটি 2098 টাকা ভরি, 21 ক্যারেটের রূপা 2005 টাকা প্রতি ভরি, 18 ক্যারেটের রূপা রয়েছে 1714 টাকা প্রতি ভরি, সনাতন রূপা 1282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। যাচ্ছি অন্যান্য সংবাদে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রামের কর্ণফুলী ঘেঁষে নির্মাণ হচ্ছে 8.5 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ কাম সড়ক। কালুঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত 4 লেনের এই সড়ক নির্মাণে খরচ হচ্ছে প্রায় 3000 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন সংস্থা সিডিএ বলছে 70% কাজ এরই মধ্যে শেষ। চলতি বছরই যান চলাচলের জন্য খুলবে প্রকল্পের দুয়ার। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই সড়ক উত্তর দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থা যেমন সহজ করবে, তেমনি শহর রক্ষা বাঁধ হিসেবে বড় ধরনের ভূমিকা রাখবে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে যানবাহনের চাপ কমানো সহ নানা লক্ষ্য নিয়ে নগরীর চাকতাই খালের মুখ থেকে কালুরঘাট সেতু পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ কাম সড়ক নির্মাণ করছে সিডিএ। এটি চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। 2017 সালের জুলাই থেকে 2021 সালের জুনে প্রকল্পটি শেষ করার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। তবে চলতি বছরে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হবে 4 লেনের এই সড়ক দিয়ে। কালুঘাট থেকে শাহমানত ব্রিজ পর্যন্ত আমরা আউটার রিং রোড কাম বেরিবাদটা এটা করেছি। এটা একই সাথে আউটার রিং রোডের যে পারপাস ওইটাও সার্ভ করবে, আমাদের যানজট নিরসনের মানে বিশাল একটা ভূমিকা রাখবে চট্টগ্রাম শহরের। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষায় নগরীর পানি নিষ্কাশনের জন্য 12টি স্লুইস গেট রয়েছে। এসব স্লুইস গেট স্থাপন করায় এই সড়ক শহর রক্ষা বাঁধের কাজ করবে, থাকবে না যানজটও। এটা খুব আসলে একটা খুব ভালো উদ্যোগ। এটা যদি সঠিকভাবে যদি যথাযথভাবে যদি বাস্তবায়ন করতে পারে, এতে করে আমি মনে করি আমাদের চট্টগ্রাম শহরে জলবদ্ধতা অনেকটা হ্রাস পাবে। নদীর পাড় ঘেঁষে এমন সড়ক দেখে খুশি বাসিন্দারা। নোয়াপাড়া যে রোড আছে ওইদিকে যাতায়াত, বোয়ালখালী যাতায়াত, অনেক দূরত্ব, অনেক ক্রসিং, অনেক সময়ের ব্যাপার। এই যে সড়কটা হচ্ছে সবার জন্য মঙ্গল হবে, সবার একটু দ্রুত কাজ চলতেছে। এটা যদি হয়ে যায় আমাদের এলাকাবাসীর জন্য খুব ভালো হবে। এরই মধ্যে পুরো এলাকায় নতুন বিনিয়োগও শুরু হয়েছে, গড়ে উঠছে আবাসিক ও শিল্প কলকারখানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে ছুটে আসছেন পর্যটকরা। রোয়াংছড়ি উপজেলা সদর থেকে 14 কিলোমিটার দূরে দুর্গম এই পর্যটন স্পট, যেখানকার ঘন বনে আচ্ছাদিত উঁচু পাহাড়, তার মাঝে বয়ে চলা স্বচ্ছ ঝর্ণার জলে ভেলায় চড়ে অন্যরকম অনুভূতিতে ভেসে যান পর্যটকরা। বান্দরবান প্রতিনিধি রতন কুমারদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক খুম বা জলাধার। এর মধ্যে রোয়াংছড়ির 2 পাথুরে পাহাড়ের পাদদেশের মাঝখানে প্রায় 500 মিটার দীর্ঘ স্বচ্ছ জলাধার দেবতাখুম হলো সবচেয়ে সুন্দর, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন আসে অসংখ্য পর্যটক। রুমার বগালে কেউক্রাডং ও থানচির গহীনে নিরাপত্তা সমস্যা থাকায় পর্যটকরা এখন দেবতাখুম ভ্রমণেই বেশি আগ্রহী। স্থানীয়রা বলছেন যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পাথুরে গুহার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে ছুটে আসেন দর্শনার্থীরা, আর তাতে বেজায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একদম শ্রুতিমধুর একটা শান্ত একটা নিরিবিলি একটা পরিবেশ। এখানে মানে পাহাড় থেকে পানি পড়তেছে, পানির যে কালারটা মানে একদম নীল, মানে অনেক অনেক ভালো লাগা কাজ করতেছে। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর হয়, এখানে না আসা কিন্তু বোঝা যাবে না। আবার যত খুলে দিচ্ছে তাইলে এখন ইনকামের সোর্সটা একটু ভালো হবে। দেবতাখুমে খুলছে বলে আমরা আনন্দ খুশি হচ্ছে। আশা করি যে যা চলমান থাকুক আর ভবিষ্যতে যেন এরকম একটা বন্ধ না থাকে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। পোশাক এবং সাদা পোশাকের সার্বক্ষণিক টহল ডিউটি থেকে আরম্ভ করে প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টেই টুরিস্ট পুলিশ নিরাপত্তা নিশ্চিতের জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
বান্দরবনে কেএনএফ এর তৎপরতা বেড়ে যাওয়ায় 1 বছরের বেশি সময় ধরে দেবতাখুমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন, যা তুলে নেওয়া হয় চলতি বছরের 22 জানুয়ারি। তারপর থেকে বেড়েই চলেছে পর্যটকদের আনাগোনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। $2025 সালের জন্য বিশ্বব্যাংক সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে। মঙ্গলবার আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। গেল জানুয়ারিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য আন্তর্জাতিক সংস্থাটি 4.2% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। সম্প্রতি সেই পূর্বাভাস বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5.9%। তবে চলতি বছরে বিশ্বব্যাংকের প্রবৃদ্ধির পূর্বাভাস উল্লেখযোগ্য হারে কমিয়েছে। 2024 সালের প্রবৃদ্ধির হার 4.1 থেকে কমিয়ে নির্ধারণ করেছে। সেই সঙ্গে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধির হার সংশোধন করে নামিয়ে আনা হয়েছে 2.8%, যেখানে আগে 3.6% প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল নিটোল টাটা বিজনেস অ্যাওয়ার্ডের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।